ব্যথায় আঁতকে উঠতেই আয়েশ আমাকে ধরে বলল, কি হয়েছে মুগ্ধতা? মনে হয় পায়ে ব্যথা পেয়েছি। ইস, খুব ব্যথা লেগেছে তোমার? না, বাট হাঁটতে সমস্যা হচ্ছে, একটু হেল্প করবেন আমায়? হেল্প আবার কি, সোজা বলতে পারো না আমায় একটু কোলে তুলে নাও? আপনি তো অনেক ক্লান্ত। আমরা ক্লান্ত হই না মুগ্ধতা, যারা ভালোবাসে তারা ক্লান্ত হয় না, বরং প্রিয়তমার মুখের হাসি দেখে সব ক্লান্তি দূর হয়ে যায়। আয়েশ আমাকে কোলে তুলে চেয়ারে বসিয়ে দিয়ে ব্যথা পাওয়া জায়গায় ভালোভাবে মালিশ করে দিয়ে বলল, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার সামান্য কষ্টে তার কত কেয়ার, তাকে ভালো না বাসার কোনো অপশন নেই। আয়েশ ফ্লোর পরিষ্কার করে ফ্রিজে রাখা অবশিষ্ট কিছু খাবার গরম করে এনে নিজে সহ আমাকে খাইয়ে দিল। ভীষণ ফ্রেশ লাগছে এখন মনের মাঝে। আমি বিছানায় বসে আছি। আয়েশ রেগুলার রাতে ঘুমানোর আগে একবার গোসল করে, আজও তাই করলো। গোসল শেষ করে 3/4 প্যান্ট পরে রুমে প্রবেশ করলো। তার দিকে খানিক সময় তাকিয়ে থেকে লজ্জা পেলাম। বাবা সত্যি অনেক হ্যান্ডসাম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। আয়েশ যে এত সুন্দর আর এতটা হ্যান্ডসাম আগে কখনোই খেয়াল করিনি। আর্মি পার্সন এমনিতেই ফিট থাকে, তার উপর আয়েশ একটু বেশি কিউট। ভেবে শান্তি লাগছে, কত হ্যান্ডসাম স্বামী পেয়েছি। পরের দিন রাতে ডিনার শেষ করে আরোহী আর আমি শুয়ে আছি আরোহীর জন্য ঠিক করা বেডরুমে। দুজনে গল্প করতে করতে আরোহীকে দেখলাম হঠাৎ অন্যমনস্ক। অনেকদিন ধরে মনের মাঝে পুষে রাখা একটা কথা জিজ্ঞেস করলাম আরোহীকে। আরোহীকে বললাম, একটা সত্য কথা বলবি? আরোহী বলল, আমি কি তোকে মিথ্যা বলি মুগ্ধ? তুই কি কারোর সাথে রিলেশনে জড়িয়েছিলি আরোহী, আমার অজান্তে? প্লিজ মিথ্যা বলবি না। হ্যাঁ মুগ্ধ, কাউকে ভালোবেসেছিলাম, ভীষণ ভালোবেসেছিলাম, নিজের থেকেও যেন বেশি ভালোবেসেছিলাম। আমার পুরো পৃথিবী জুড়ে সে ছিল, আমার একমাত্র বিশ্বাসের মানুষ সে ছিল, আমার জীবনের প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা। মনে হতো আমি কত লাকি মুগ্ধ। তারপর কি হলো? তারপর যা হলো ভাবলে আজও শরীর শিউরে ওঠে আমার। আমি আর তোকে বলতে চাই না মুগ্ধ। না, বল না প্লিজ। আমার মুখের উপর এসে বলল সে আমি না, অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করতে চায়। আমার জন্য কোনো ফিলিংসই তার নেই। কে সে? থাক না মুগ্ধ, যাই তোর দেবরকে একটু চেতে আসি। আরোহীকে কি বলে সান্ত্বনা দেব জানি না, তবে আরোহীর এই রিলেশন আর আয়াসের মাঝে কোনো একটা কানেকশন তো আছে, আমি জড়িত কিছু ঘটনা আছে। বাট কি সেটা? আরোহীর সেদিনের ফোন কল আর আজকের কথা অনেক কিছু ভাবাচ্ছে আমাকে। কি লুকাচ্ছে আরোহী আর আয়াস? অভির মতো আয়াসকে ভালোবেসেও কি আমাকে ঠকতে হবে? না না, আয়াস আমাকে ঠকাবে না। আয়াসের চোখে আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। ভরা বৈশাখের কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, অথচ এখনো বৃষ্টির ছেটে ফোঁটা দেখা যায়নি। বৈশাখ তার নিয়ম ভেঙে অভিমান করে বসে আছে। কিছু অভিমান বড়ই ভয়ঙ্কর হয়। বৈশাখের অভিমান কতটা ভয়ঙ্কর হবে সেটা আন্দাজ করা যাচ্ছে না। কাল বৈশাখীর তাণ্ডব নিয়ে নৃত্য করবে কিনা অনুমানও করা যাচ্ছে না। তবে আকাশে জোয়ারে মেঘের ছড়াছড়ি, মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে, মেঘে সূর্য ঢেকে যাচ্ছে, অথচ বৃষ্টির দেখা নেই। আবারও মেঘ কেটে ভয়ানক উত্তপ্ত সূর্য পৃথিবীর বুকে উত্তাপ ছড়াচ্ছে। পানির অভাবে আমফুলে আসা মুকুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। প্রকৃতির পানির প্রয়োজন, পিপাসায় ছটফট করছে। পাতাহীন কৃষ্ণচূড়া গাছের লাল ফুলগুলো পানি পেলে বোধহয় আরো সতেজ আর প্রাণবন্ত হয়ে ফুটত। আজ বোধহয় বৃষ্টি হবেই। ভীষণ কালো মেঘে ছেয়ে গেছে নীল আকাশ। কিছুক্ষণের মাঝেই সন্ধ্যা নামবে। আয়াস বাসায় নেই, সে অফিসে আছে। কিছুক্ষণ পরই মনে হয় চলে আসবে। অয়ন বাসায় আছে। সে বাসায় থাকলেই বা কি, আর না থাকলেই বা কি, বোঝাই যায় না সে বাসায় আছে কিনা। বরাবরই শান্তশিষ্ট আর নম্র ভদ্র ছেলে অয়ন। খুব বেশি হাসাহাসি, লাফালাফি, অতিরিক্ত গল্প কোনোটাই সে করে না। চুপচাপ বই পড়াই তার একমাত্র কাজ। বিভিন্ন ধরনের বই পড়ে সে। দেখতে দেখতে প্রচন্ড বাতাস শুরু হলো। চারদিক লন্ডভন্ড শুরু হলো। বাতাসের গতিবেগ অনেক বেশি। ছাদে কাপড় আনতে যাওয়ার আগেই আমার ওড়না একটা উড়ে নিচে পড়ে গেল। কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, ওড়না আর আনতে যাওয়ার উপায় নেই। অয়ন, আয়াস, আরোহী, আমি সবার কাপড় তুলে ঘরে নিয়ে এলাম। আরোহী জানালাগুলো লাগিয়ে দিচ্ছে। অয়ন আমাকে শান্ত কণ্ঠে ডেকে বলল, ভাবি, এক কাপ চা হবে? তুমি ফ্রি থাকলে দাও, চাপ নিও না। আমার যে চা লাগবেই এমন ব্যাপার না। অয়নের কথাবার্তা সব সময় অমায়িক। সে সব সময় চেষ্টা করে আমি যেন কাজ করতে গিয়ে কষ্ট না পাই। আমি অয়নকে এ ঘর থেকে ডেকে বললাম, এভাবে বলছো কেন অয়ন? চা বানাতে আমার এতটাও কষ্ট হয় না, বুঝলে? যতদিন না তোমার বউ আসছে আমি তোমাকে চা বানিয়ে খাওয়াবো। আরোহী বেশ মজার সুরে আমাকে বলল, মুগ্ধ, সারা জীবনই তোর হাতে চা খেতে হবে তোর দেবরের, বিকজ উনি তো বিয়েই করবেন না। আরোহী কথাটা অয়নকে শুনিয়ে শুনিয়ে বলল। আমিও অয়নকে শুনিয়ে শুনিয়ে বললাম, আরে করবে করবে, সময় হোক, যখনই মনের মতো মেয়ে পাবে ঠিক করবে। আরোহী আবারও অয়নের ঘরের দিকে মুখ করে বলল, এই দুনিয়া এত মেয়ের মাঝে আজও যার কাউকে পছন্দ হলো না, তার আবার পছন্দ হবে? এসব ভাবাটাও বিলাসিতারে মুগ্ধ। আমি চা বানানো শেষ করে বললাম, দাঁড়া, আমি অয়নকে চা দিয়ে আসি। আরোহী চায়ের কাপটা আমার হাত থেকে নিয়ে বলল, আরে আমাকে দে, আমি দিয়ে আসি, দেখ না কি করি। কি করবি?
তুই ছাদে কাপড় আনতে গেলি না? আমি তোর দেবরের ঘরের জানালা লাগাতে গেছিলাম। ওমা, সে আমাকে দেখে ঘর থেকে বেরিয়ে গেল। তোর দেবর ভেবেছে এ ওয়েদারে আমি তার সাথে রোমান্স করতে গেছিলাম। বেচারা ভয়ে পালিয়েছে। তোর দেবর মেয়ে দেখলে ভয় পায় মুগ্ধ। তাহলে বোঝ কত ভদ্র। বিয়ের পর আবার এই ভদ্রতা থাকবে না, বুঝলি? কেন থাকবে না? আছে আছে, কারণ আছে। আরোহী 2 কাপ চা ছোট একটা ট্রেতে করে নিয়ে অয়নের ঘরে গিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আসবো? অয়ন আরোহীকে দেখে দ্রুত গায়ে গেঞ্জি পরতে পরতে হকচকিয়ে বলল, আপনি? আপনার জন্য চা নিয়ে এলাম। নক করে আসবেন না? আসার আগে তো জিজ্ঞাসা করলাম আসবো কিনা। জিজ্ঞাসা করে তো 1 মিনিটও লেট করেননি। জিজ্ঞাসা করেই ঢুকে পড়েছেন। আমি জানি এটা কোনো মহিলার রুম নয়, বা এটা কোনো সদ্য বিবাহিত কাপলদের ঘর নয়, তাই আর অনুমতির প্রয়োজন পড়েনি। অয়ন এবার মৌন আছে, কারণ সে আয়েশের মতো কথা বাড়ানোর পাত্র নয়। আরোহী চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, খান। অয়ন চা মুখে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইল আরোহীর দিকে। চা তার গলার নিচ দিয়ে নামছে না। আরোহীর নিজের জন্য নেওয়া কাপ থেকে চা খেতে খেতে বলল, কি হলো অয়ন ভাইয়া, চা গিলছেন না যে? আপনার মুখে আটকে গেছে মনে হচ্ছে। অয়ন খুব কষ্টের সাথে মুখে নেওয়া চাটুকু গিলে বলল, চা কে বানিয়েছে? কেন, আপনার ভাবি? অয়ন খুব অবাক হয়ে সন্দিহান দৃষ্টিতে কপাল কুঁচকে বলল, ভাবি বানিয়েছে? ভাবি ছাড়া কে বানাবে? আপনার কি বউ আছে? এমনভাবে মুখ সিটকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন যেন আপনার বউ বানিয়েছে। অয়ন এবারও মৌন আছে, তবে সে বেশ বিরক্ত। চায়ের কাপটা খুব জোরে টেবিলে রাখলো। আরোহী বলল, কি ব্যাপার, খাচ্ছে না যে? চিনি কম হয়েছে তাই না? আর একটু চিনি দেই? না ঠিক আছে, লাগবে না। আরোহী অয়নের পাশে থাকা বইটা হাতে নিয়ে বলল, দেখি কি বই পড়ছেন? ও বাবা, রোমান্টিক উপন্যাস? এত হুমায়ুন আহমেদের রোমান্টিক বই পড়েন অথচ নিজে রোমান্টিক না। এত বই পড়ে রোমান্স শিখে কি করবেন? আপনি তো আর বিয়ে করবেন না। মেয়ে মানুষ ভয় পাই। কেন মেয়ে মানুষ ভয় পান? কি করেছে আপনার? আপনি কি করেছিলেন সেটাই ভাবুন। ওইটা তো একটু দুষ্টুমি করেছিলাম। অয়ন এবার আমাকে নরম সুরে ডাকলো, ভাবি। আমি অয়নের ডাকেরই অপেক্ষা করছিলাম। অয়ন ডাকতেই কাছে গিয়ে বললাম, হ্যাঁ বলো অয়ন। তুমি কি চিনির পরিবর্তে লবণ দিয়েছো চায়ে? কই না তো, আমি নিজেও খেয়েছি, চিনি ঠিকই ছিল। তাহলে আমারটাই হয়তো ভুল করে লবণ দিয়েছো, তাও অনেকখানি বেশি। আমি আরোহীর দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, অয়নের চায়ে চিনির পরিবর্তে লবণ কিভাবে গেল আরোহী? ওনার ভাল লাগে না রোগ আছে মুগ্ধ, ভাল লাগে না রোগে আক্রান্ত উনি, একটু লবণ দিলে যদি ভালো লাগে, তাই সেই চেষ্টাই করলাম। অয়ন বিরক্ত হয়ে আরোহীর দিকে তাকিয়ে বলল, আমার চায়ের পিপাসায় এভাবে জল না ঢাললেও পারতেন। বৃষ্টি, বই পড়া আর চায়ের মাঝে যে কানেকশন আছে আপনি বুঝবেন না। ছোটদের যারা আপনি আপনি করে তারা খুব সাহিত্যবিদ হয়, তাই না? অপরিচিত কাউকে তুমি বলাটা বোধ হয় আপনার অভ্যাস, বাট আমার না। আর আপনি যে ইস্ত্রি পাকা, কে বলবে আমার ছোট? এখনো আমরা অপরিচিত আছি। এক ছাদের নিচে থাকছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, গোসল করছি, তাও অপরিচিত? মাপ চাই আপা, এভাবে বাইরে কোথাও বলিয়েন না, মানুষ অন্য কিছু ভাববে। আমার একটা সম্মান আছে। প্রচন্ড হাসাহাসিতে যখন 3 জন গড়াগড়ি খাচ্ছিলাম, ঠিক তখনই কলিং বেলের সাউন্ড হলো। আমি শিওর ছিলাম আয়াস এসে গিয়েছে। দরজা খুলতেই দেখি কুসুম ভাবি। নিরাশ হলাম খুব। আমার মুখ দেখে কুসুম ভাবি বলল, মন খারাপের কিচ্ছু নেই ভাবি, নিচে ভাইয়া অপেক্ষা করছে, একটা ছাতা নিয়ে যেতে বলেছে। আমাকে নিচ থেকে ডেকে বলল। কুসুম ভাবির সামনেই হেসে দিলাম আমি। রুমে এসে ছাতাটা নিয়েই মাথার উপর দিয়ে দৌড় দিলাম। ছাতার উপর বৃষ্টির নৃত্য ভীষণ ভালো লাগছে। রিনিঝিনি বৃষ্টির বাজনা বেজেই চলেছে। বাসার সামনের গেটে ইউনিফর্ম পরা, কাক ভেজা ভিজে দাঁড়িয়ে আছে আয়াস। নিখুঁত সুন্দর অধিকারী মানুষ হলো আয়াস, যাকে যে কোনো সিচুয়েশনে দেখে চোখ ফেরানো যাবে না। এই ভেজা মানুষটাকেও ভীষণ সুন্দর লাগছে। আয়াসের চোখ মুখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়াসের কাছে গিয়ে বললাম, ভিজেই তো গেছেন, এতটুকুর জন্য ছাতা আনতে বলার কি প্রয়োজন ছিল? আয়াসের ঠোঁটে মৃদু হাসি। আয়াস আমার এক হাতে একগুচ্ছ ভেজা রজনীগন্ধা আর লাল টকটকে তাজা গোলাপ দিয়ে বলল, আগে এগুলো ধরো তো বউ। আয়াসের দিকে তাকিয়ে বললাম, এগুলো কি? বছরের প্রথম বৃষ্টির শুভেচ্ছা বউ। টাকা খরচ করে এত ফুল কেনার কি প্রয়োজন ছিল? মুখে বললেই তো হতো। না, মুখে বললে একটু হতো না। বউয়ের মুখের হাসির থেকে কি টাকা বড় হলো? সারাদিন অফিস আর কাজ নিয়ে পড়ে থাকি। সপ্তাহে অন্তত 2-1টা দিন তো আমাকে প্রেমিক হতে হবে, ঠিক প্রেমিকের মতো প্রেমিক। বউ যেন কখনো আফসোস করতে না পারে আমার থেকে অন্য কোনো ছেলে লাভিং বেশি। তো সেটা তো বুঝলাম, বাট বাসায় গিয়েও তো আমাকে ফুল দিতে পারতাম, বাট অনুভূতিটা এখনের মতো হতো না। এই যে তুমি ছাতা মাথায় ছুটে এলে বৃষ্টির মাঝে, আর এই বৃষ্টির মাঝে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একগুচ্ছ ভেজা গোলাপ দেওয়ার অনুভূতি আলাদা, বুঝলে মুগ্ধপরি? আমি তো কোনো ফুল টুল আনিনি, কি দিয়ে উইশ করব? আমি যে এত সময় ধরে রোমান্টিক কথা বলছিলাম, এতক্ষণ তো জড়িয়ে ধরে এসে উইশ করে দিতে পারতে। আপনার সব সময় ফাইজলামি। তোমাকে অন্য কারণেও ডেকেছি। কি কারণ? দুজনে ভিজতে। তাহলে ছাতা আনতে বললেন কেন?
তোমার মাথায় বৃষ্টি লাগলে তোমার ঠান্ডা লেগে যাবে। আমি খালি মাথায়, তুমি ছাতা মাথায়। ওয়াও, দারুণ হবে না সিনটা? এরই মাঝে বজ্রপাত হবে, তুমি ছুটে এসে শক্তপোক্তভাবে আমাকে জড়িয়ে ধরবে। আহা, কি দারুণ ফিলিংস হবে ভালোবাসার। আয়াসের বলা কথাগুলো অনুভব করে ভীষণ ভালো লাগছে আমার। আমি ছাতার নিচেই আছি আর আয়াস খোলা মাথায়, দুজনে হাঁটছি। হাঁটুর ওপর পর্যন্ত ভিজে গেছে বৃষ্টির পানিতে। আয়াস আমার হাত কোমলভাবে চেপে ধরে রেখেছে। চারদিকে ঝুম বৃষ্টি। এটা বৃষ্টি নাকি দুজন মানব মানবীর কাছে আসার গল্প? খুব চাচ্ছি বিদ্যুৎ চমকাক আকাশে। এই বিদ্যুৎ আর কেন চমকায় না? বিদ্যুৎ চমকালে সেই বাহানায়, ভয়ের অজুহাতের বাহানায় না হয় তাকে জড়িয়ে ধরব। আমার চোখ আকাশের পানে চেয়ে থাকা চাতক পাখির মতো অপেক্ষা করছে আকাশের বুকে লাল বাতির। এরই মাঝে আকাশে বিদ্যুৎ চমকালো, তবে সেটা চমকে যাওয়ার মতো নয়। খুব সাধারণ বিদ্যুৎ চমকানো যাকে বলে, কোনো শব্দও নেই। আকাশের বিদ্যুৎ চমকানো দেখে আকাশকে মনে মনে এক পৃথিবী সমান ধন্যবাদ দিয়ে ঠোঁটে প্রেম বর্ষণের হাসি নিয়ে ছাতাটা দূরে ফেলে দিয়ে আয়েশকে জড়িয়ে ধরলাম। চারদিকে কেউ নেই, আছে শুধু ঝুম বৃষ্টি, আমি আর আয়াস।